নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল, আমরা সময় বেঁধে দিতে চাই। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন তো, এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি। এই কথাটা একেবারে বোঝা যায় যখন কি এইভাবে মানে শিরোনামটা হয় এবং নাহিদ ইসলামের বক্তব্যকে কোট করে, তখন বোঝা যায় যে এটা বিএনপিকে লক্ষ্য করে বলা হচ্ছে। পুরো সরকারটা আসলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই, বরঞ্চ এটা বিএনপি সরকার। যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি, এই কারণে এটা পুরোটাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা আসলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই, বরঞ্চ এটা বিএনপি সরকার। যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি, এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেছে। দেখেন, শুধুমাত্র একটু প্রশাসন বিএনপির পক্ষে তা না। আমি যদি আমার আহ্বায়কের কথাটা আর একটু এক্সপ্লেইন করে বলতে চাই, বিএনপি এখানে পুরো সরকারটাই বেসিক্যালি বিএনপি হয়ে কাজ করছে। দেখুন, বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু তাদের যে প্রেশার করার যে সক্ষমতাটা সেটা তারা ফুল ফ্লেজে ব্যবহার করছে। এটা আমরা মনে করি যে সেটা একটা এটা আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের বড় চিন্তাটা প্রয়োজন, আমাদের একটা ঐক্যমত্যের জায়গা প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলেন, প্রোক্লামেশনের ব্যাপারে বলেন, এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখন যতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ তুলেছি, প্রত্যেকটা বিষয়ে ভেটো দিয়েছে বিএনপি, এবং তাদের কথা মতেই কিন্তু ওই বিষয়গুলো আর কমপ্লিট হয়নি। এখন আমরা দেখছি যে প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির এবং জামাতের সকলের যে মানুষ বসানোর কথা সেটা তারা বসিয়ে ফেলেছে, এবং তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে। চূড়ান্ত পরিমাণে আমাদের নেতাকর্মীদের, প্রতিদিন আমরা খবর পাচ্ছি আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে বাড়িঘরে একদম আগে রেজিমের মতো যন্ত্রণা করা হচ্ছে। এবং এই যে বিষয়গুলো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা আসলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই, বরঞ্চ এটা বিএনপি সরকার। যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি, এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেছে। দেখুন, আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে আমরা জনতার সাথে আছি। জনতার পক্ষ থেকে আমরা এরকম শুনেছি, যদিও আমরা এটাকে পলিটিক্যালি কারেক্ট মনে করি না, যে 5 বছরের সরকারকে দেখতে চাই। এটা একটা আবেগ থেকে উচ্চারিত একটা কথা, কিন্তু এটা কোনো বাস্তবিকতা নেই। কিন্তু তারপরও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ আসলে সংস্কারটা চাচ্ছে। যখন তারা বলে যে 5 বছর চাই, এটাকে আমরা এইভাবে রিড করছি যে তারা সংস্কার বিচার যে ম্যান্ডেটগুলো আসলে এই সরকারের আছে সেই কাজগুলো কমপ্লিট হোক, সেটার একটা আকাঙ্ক্ষা আছে। যেহেতু এটা জনগণের আকাঙ্ক্ষা আছে, আমরা এই আকাঙ্ক্ষার কথা কিন্তু বারবার একদম শুরু থেকে, নাগরিক কমিটি 8 সেপ্টেম্বর হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার আগের থেকেই সংগঠিত হওয়া শুরু করেছে। আমরা এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু একদম শুরু থেকে বলে আসছি যে বিচার সংস্কার, তারপরে নির্বাচনের প্রসঙ্গ, এবং সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচন। তাহলে বিচার সংস্কারের ম্যান্ডেট যেহেতু পিপলও চাচ্ছে, আমরাও চাচ্ছি, আমরা মনে করি যে সেটা নিয়ে আমরা জনগণের সাথেই বরঞ্চ বিলন করি। এখন এটা নানান রাজনৈতিক দলের নানান চয়েস থাকতে পারে, তারা প্রশাসনের সাথে যেতে পারে, তারা পাওয়ার স্ট্রাকচারে ক্ষমতা কেন্দ্রে ঢুকতে পারে, কিন্তু আমরা জনগণের সাথেই থাকবো। লন্ডনে গিয়ে খেলাতে দিয়ে তার ঘটনার সঙ্গে দেখা এর পরবর্তী রমজানের আগে এটাকে আপনারা কিভাবে দেখুন, একটা দুইটা রাজনৈতিক দল সবসময় আলাপ আলোচনার নানানভাবেই বসতে পারে, এটা একটা রাজনৈতিক একটা সংস্কৃতির অংশ। কিন্তু খুব আশাবাদী হতাম যদি আমরা দেখতাম যে আওয়ামী লীগের বিচার কিভাবে করা যায়, আওয়ামী লীগের নেতাদের এখন এলাকায় যে নেতাকর্মীরা আছে তাদের কি ব্যবস্থা হবে, এবং এইসব বিষয়ে আসলে কিভাবে আরো গঠনমূলক কাজ করা যায়, এইসব বিষয়ে যদি তারা আলাপ করতেন আরো বেশি সুন্দর হতো। কিন্তু আলাপ কি করেছেন তা জানি না, আশা করবো যে তারা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাপ করে থাকবেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে একটা টাইমলাইন উল্লেখ করা হয়েছে। রাজনৈতিকভাবে আমরা প্রত্যেকটা বক্তব্যই খুব সিরিয়াসলি নিয়ে থাকি, এবং তারা যখন টাইমলাইনের এতদিন কোনো টাইমলাইন আমরা শুনিনি, এখন টাইমলাইন শুনছি, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু এটা চিফ অ্যাডভাইজার ডিসেম্বর টু জুন বলেছিলেন, সেই টাইমলাইনের মধ্যে এটা পড়ে। তারা রাজনৈতিক দল, তারা রাজনৈতিক বক্তব্য দিবেন, এবং নির্বাচনের ব্যাপারে তারা কি মনে করছেন, কোন সময়টা উপযুক্ত মনে করছেন, সেটা অবশ্যই তারা বলতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই। ডক্টর ইউনূসের যে সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি, সে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি সূচনা করেন ভালো হয়। না, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস কি জিনিস,
এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিল, এবং প্রফেসর ইউনূসকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি। আর নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা। কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন। এবং মাত্র 8 মাস, আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেকদিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ, তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস ইয়ে আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার। এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি, মোদির সাথে মিটিং এ কি বলেছেন। হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে, বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুনেছেন, এই দলের প্রধান নেতা বলে এক কথা, স্থায়ী কমিটির নেতা শাহিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে। আগে নির্বাচন দিয়ে কমিটি বানান, দেখি কেমন গণতন্ত্র ঠিকানে, তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়ে আপনি আসরি ধর্ম পরের শিখাও। ওই যে পরীক্ষার কথা কইছি না, নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না, বানাবে টিচার। গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হয়ে প্রশ্নপত্র তৈরি করবে, সংবিধান রচনা করবে, তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। এটা হইলো জনগণের মালিকানা। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায়, যে খাতায় শুধু 2টা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে। এই বাধা আমরা মানবো না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয়, সেইটা আমাদের জানা আছে। সেটাও টাইম মতো দেখে নেবেন। ইনকিলাব জিন্দাবাদ।
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি। এই কথাটা একেবারে বোঝা যায় যখন কি এইভাবে মানে শিরোনামটা হয় এবং নাহিদ ইসলামের বক্তব্যকে কোট করে, তখন বোঝা যায় যে এটা বিএনপিকে লক্ষ্য করে বলা হচ্ছে। ঘটনা হচ্ছে, গণঅভ্যুত্থানের চেতনা যদি এতই শানিত হয়, মানুষ যদি সমর্থন করে, তাহলে নির্বাচন তো হইতে হবে, আজ হোক কাল হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে কয়টা দল জিতবে? একটা দলই তো জিতবে। সেই দল শাসন করবে, জনগণ তাদেরকে রায় দেবে ভোটের মাধ্যমে, এবং অধিকাংশ আসনে যদি তারা জয়যুক্ত হয়, তারা দেশ চালাবে। তাহলে গণঅভ্যুত্থান একটা দলকে সরিয়ে আর একটা দলকে বসাতে না। গণঅভ্যুত্থান হয়েছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তার মধ্যে কিছু বিষয় আছে। একটা হলো ক্ষমতার ভারসাম্য, তারপর হচ্ছে দ্বিকক্ষের পার্লামেন্ট, মানে এক ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয়। তো এইসব বিষয়গুলো নিয়ে তো বিএনপি এর বিরোধিতা তো না। কিন্তু ওই যে যখন বলা হয় একটা দলকে সরিয়ে আর একটা দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি, তাহলে গণঅভ্যুত্থান হয়েছে কি সবাইকে ক্ষমতায় বসাতে? সবাই তো কখনো ক্ষমতায় বসে না। পৃথিবীর কোথাও মানে কোনো পরিবর্তনে সবাই মিলে ক্ষমতায় যায় না। কখনো কখনো জাতীয় সরকার হয়। তো সেই জাতীয় সরকারের মানে সময়টা যে ছিল, সেই সময়টা তো পার হয়েছে। পার হওয়ার পর এখন হচ্ছে নির্বাচনের সময়, যে একটা সংস্কার হওয়ার পর একটা নির্বাচন হবে, একদম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে, জনগণের কাছে অপশন হবে যে তুমি এনসিপি কে ভোট দিবা, জামাতকে ভোট দিবা, নাকি বিএনপি কে ভোট দিবা। বিষয়টা তো এমন। কিন্তু যেভাবে বলা হচ্ছে গণঅভ্যুত্থান হয়নি, একটা দলকে সরিয়ে আরেকটা দলকে পাঠানো, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা তো হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দরকার। তো সেই নির্বাচনের লড়াইটা, সেই নির্বাচনের কথা তো বলা হচ্ছে না, শুধু সংস্কারের কথা বলা হচ্ছে। আচ্ছা, বুঝলাম যে অনেকগুলো সংস্কার করা হলো, তারপরে মানে বিজয়ী দল যদি সেই সংস্কারগুলো বাতিল করে দেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, তখন কি হবে? ফলে সংস্কার জোর করে কিন্তু চাপানো যাবে না। আর সংস্কার, সবগুলো সংস্কার, এটা আমার দৃষ্টিভঙ্গি ব্যাপার। আমি এটা বলবো যে ইসলামিক প্রজাতন্ত্র, আরেকজন বলবো যে না গণ প্রজাতন্ত্র। তো এটা তো মিলবে না। কেউ ইসলামী রাষ্ট্র বানাতে চায়, কেউ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায়, দৃষ্টিভঙ্গি আলাদা। তো সেইগুলির ব্যাপারে কার কি কর্মসূচি, সেগুলি নিয়ে জনগণের কাছে যাইতে হবে, ভোট চাইতে হবে। জনগণ যেদিকে ভোট দেবে, মানে রাজনৈতিক দল সেটা ইমপ্লিমেন্ট করবে। আর যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে আবার নির্বাচন হবে, আন্দোলন হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। গণতান্ত্রিক ব্যবস্থায় তো এইভাবেই তো হয়, এমনকি 5 বছর পর পর না। এমনও হয় যে মধ্যবর্তী নির্বাচনও হয়। সবই হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সবগুলি ঠিক আছে, কিন্তু ওই যে গণঅভ্যুত্থান হয়েছে একটা দলকে ক্ষমতা আনার জন্য না। এইটা বলা মানে হচ্ছে আন্দোলনের যে শক্তি, সেই শক্তি এক শক্তি আর এক শক্তিকে কটাক্ষ করা, যেটা খুবই দুঃখজনক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।